দর্শক, বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর একটা খবর এসেছে এবং সেই ভয়ঙ্কর খবরটা সামনে এনেছে বাংলাদেশের নতুন জাতীয় দৈনিক আগামীর সময়। এবং খবরটা সত্যি সত্যি বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর খবর হতে পারে যদি সরকার একটি স্টেপও ভুল দেয়। কি সেই ভয়ঙ্কর খবর? ভয়ঙ্কর খবর হচ্ছে দেশের বেশিরভাগ বড় শিল্প কারখানা যেগুলো, কর্পোরেট কোম্পানি যেগুলো, সেগুলোর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে সরকার মামলা দিতে শুরু করতে যাচ্ছে। অর্থাৎ মামলায় নামছে সরকার কোম্পানিগুলোর সঙ্গে। যে কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে মামলায়, তাদের সঙ্গে সমঝোতা না করে মামলার ব্যাপারে গেলে বাংলাদেশের অর্থনীতি ধাক্কা খেতে পারে, এই সচেতনতা আমি বিশ্বাস করি নিশ্চয়ই সরকারের রয়েছে। কতটুকু রয়েছে, কোন কোন কোম্পানির বিরুদ্ধে তারা মামলায় যাচ্ছে, এর ফলে কি হতে পারে, চলুন একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার একটা বড় রিস্ক নিতে চলেছে। এই রিস্কটা সাধারণত কোনো সরকারের নেয়ার কথা না। কোনো সরকারই সাধারণত এই ধরনের রিস্ক নেয় না, কারণ ব্যবসায়ীদের খেপালে, ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার যদি আদা জল খেয়ে নেমে পড়তে চায়, তাহলে সেই ধাক্কাটা লাগে একেবারে প্রাণকেন্দ্রে, এবং প্রাণকেন্দ্রটা হচ্ছে অর্থনীতি। বাংলাদেশের বর্তমান অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই খারাপের মধ্যে যদি আপনি ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার পরিবর্তে তাদের সঙ্গে টক্কর দিতে চান, হ্যাঁ, অভিযোগ থাকতেই পারে যে তারা নানা ধরনের দুর্নীতি, কর ফাঁকি, এটা ওটা করেছে। সেগুলোর আপনি আইনি সমাধান করবেন, অবশ্যই আইনি সমাধান করবেন। তার চাইতে বেশি প্রয়োজন আইনি সমাধানের চাইতে তাদের সঙ্গে বৈঠক, তাদের সঙ্গে সমঝোতা, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, এবং তাদেরকে যে দেশের জন্য প্রয়োজন এটা তাদেরকে বোঝানো সেইভাবেই যে দেশের জন্য আপনাদের প্রয়োজন, কিন্তু আপনাদেরও দেশকে প্রয়োজন ব্যবসা করার জন্য। এই বোঝাপড়ার ব্যাপারটা না করে যদি আপনি মামলায় যান, কি বলছে সরকার চলুন একটু এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শীর্ষ 10 গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের। শীর্ষ 10 গ্রুপ কারা? এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ আওয়ামী লীগের একবারে প্রকাশ্য একটা কোম্পানি, সেটা হতেই পারে, সেই ব্যাপারে হতে পারে, কিন্তু বাকিগুলো আমি জানি না বাকিগুলোর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কতগুলো। হ্যাঁ, একটার সঙ্গে রয়েছে বেক্সিমকো গ্রুপ, কিন্তু বেক্সিমকো গ্রুপ যত বড় গ্রুপ, আপনি সেটার ক্ষতি করলে সেই প্রতিক্রিয়াটা যত মানুষের উপরে হবে, সেই মানুষগুলো তো আপনার দেশেরই নাগরিক। সুতরাং এই গ্রুপকে ক্ষতিগ্রস্ত করা মানে কিন্তু সালমান এফ রহমানকে ক্ষতিগ্রস্ত করা না। এই গ্রুপকে ক্ষতিগ্রস্ত করা মানে লাখো কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা। বেক্সিমকো গ্রুপ রয়েছে নাবিল গ্রুপ, রয়েছে সামিদ গ্রুপ, রয়েছে ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ, আর্মিড গ্রুপ, বসুন্ধরা গ্রুপের মতো প্রতিষ্ঠান রয়েছে, বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান রয়েছে। এখন বসুন্ধরা, বেক্সিমকো বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে। এই বাস্তবতা যদি আমরা ভুলে যাই, হ্যাঁ, অনেক অপরাধ থাকতে পারে। সালমান এফ রহমান তো কারাগারে, তো সালমান এফ রহমান ব্যক্তি সালমান এফ রহমান, আওয়ামী লীগের সালমান এফ রহমান, তিনি যদি অপরাধ করে থাকেন তার বিচার হবে। কিন্তু বেক্সিমকো গ্রুপ, যে গ্রুপে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, জীবিকা নির্বাহ করে, এবং যে গ্রুপ বাংলাদেশের অনেক সেক্টরে অবদান রাখে, সেটাকে ক্ষতিগ্রস্ত করলে তো দেশের ক্ষতি, সরকারের তো কোনো লাভ নেই, দেশের ক্ষতি। আপনি বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, হতে পারে যে বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার ব্যাপারে আপনি ব্যবস্থা নেন। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগের প্রমাণ মিলেছে। তাই আপাতত অর্থ পাচার, কর ফাঁকি এবং দুর্নীতির বিষয়ে গ্রুপগুলোর বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
অর্থ পাচার, কর ফাঁকি এবং দুর্নীতি। কর ফাঁকি এটা কি আমি আমি জানি না। 11টি সংস্থার যৌথ তদন্তের পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা আগামী সময়ের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কর ফাঁকি। এই কর ফাঁকির অভিযোগটা আওয়ামী লীগের আমলে ইউনূস সরকার এবং তার গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ছিল, যেটা নিয়ে ইউনূস সারা পৃথিবী গরম করার চেষ্টা করেছেন। যেটা আমরা স্পষ্ট দেখেছি, তার আমলে সিদ্ধান্ত 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন সরকারি ক্ষমতা বলে তিনি। তার মানে তিনি ফাঁকি দিয়েছিলেন। তার যে প্রতিষ্ঠান মানে গ্রামীণ ফোন তো তার মানে তার গ্রামীণ ট্রাস্টেরই একটা প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে প্রায় 25%। সেই গ্রামীণ ফোন মানে কি বলবো, হাজার হাজার কোটি টাকা তার কর ফাঁকি। তো গ্রামীণ ফোনে এই লিস্টে নাই কেন? গ্রামীণ ফোনে আমি কদিন আগে একটা ভিডিও করলাম, গ্রামীণ ফোনের সব থেকে বেশি মানে কর ফাঁকি হচ্ছে গ্রামীণ ফোনের, সেটা 6,000 কোটি টাকা। তো গ্রামীণ ফোনের মানে গ্রামীণ ফোন আপনার সরকার গ্রামীণ ফোনের কাছে এত টাকা পায়, গ্রামীণ ফোনের ব্যাপারে ইয়ে নাই কেন, ব্যবস্থা নাই কেন, সেই প্রশ্ন আসতে পারে। আপনার প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের কাছ থেকে 15% কেড়ে নিল নিজের স্বার্থে, সেই ব্যাপারে আপনার উদ্যোগ নাই কেন? এটা প্রফেসর ইউনূসের বলে, গ্রামীণ ফোন প্রফেসর ইউনূসের সংশ্লিষ্টতা আছে বলে সেই ব্যাপারে ভাবছেন। আমার মনে হয় যে ভাবনাই কোথাও না কোথাও ভুল হচ্ছে। এই কোম্পানিগুলোর সঙ্গে মানে এই কোম্পানিগুলোর পক্ষে সাফাই গাওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছা কিংবা ইন্টেনশন নাই। এদের কারো সঙ্গে ব্যক্তিগত আমার পরিচয়ও নেই। এসালাম গ্রুপের কথা বললাম যে মানে মোটামুটি প্রমাণিত তারা নগ্নভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তার ব্যাপারটা আলাদা। এবং তারা নাইও মূলত মানে এসালাম গ্রুপের মালিক তারা তো মানে আসলে বাংলাদেশ ভিত্তিক ব্যবসার করেই না। কিন্তু বেক্সিমকো, বসুন্ধরা, সাথে আর যেগুলো রয়েছে, নাবিল গ্রুপ যদি এত কিছুই করে থাকে, তাহলে নাবিল গ্রুপকে আপনি গত মানে বিপিএলে দল দিলেন কেন? এবং তাদেরকে চ্যাম্পিয়ন করলেন কেন? সেই প্রশ্নও তো আসবে। সেই প্রশ্নটা ডক্টর ইউনূসের দিকে ঠেলে দেবেন, তাই তো? দর্শক, আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? অর্থনীতি বা কোন ঝুঁকির মুখে পড়তে পারে? তার মানে এটা বলার কোনো স্কোপ নেই যে কেউ অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যাবে না, কিন্তু কোথায় আপনি অ্যাকশান নেবেন তীব্রভাবে আর কোথায় অ্যাকশানের বিকল্প পথটা আছে কিনা সেটা খুঁজে দেখবেন, সেটাই মূলত কৌশলের খেলা। আপনি একমত হলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।